আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার সাথে উপস্থিত আছেন আজকে জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দর্শক, আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই প্রোগ্রামে। আমাদের প্রতিটা প্রোগ্রামেই আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন। তো যেমনটা আপনি দেখছেন যে আজকে জনাব শাহরিয়ার কবির আমাদের সাথে উপস্থিত আছেন। উনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সেই শাহরিয়ার কবির না, উনি বর্তমান জেনজি প্রজন্মের একজন প্রতিনিধি শাহরিয়ার কবির। তো মিস্টার কবির, আপনি দেখেছেন যে বর্তমানে একটি ঘটনা খুবই আলোচিত। আপনি দেখেছেন যে একজন সরকারের উপদেষ্টার উপর বোতল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছেন, তারা যেই স্থানটাতে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই স্থানটাকে তারা বোতল চত্বর হিসেবে ঘোষণা দিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে চলমান আরেকটি ভাইরাল টপিক হচ্ছে সান্ডা। তো ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সান্ডার চেয়ে মানে সান্ডাকে মিস্টার উপদেষ্টার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কাছে আপনি বারবার উপদেষ্টা উপদেষ্টা কথাটি বলছেন, অথচ তার নাম বলছেন না। আমরা তো নাম তার বলতেই পারি, আচ্ছা, আচ্ছা। উপদেষ্টা মাহফুজ। হ্যাঁ। আর হচ্ছে সান্ডার চেয়ে মাহফুজকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। এই জিনিসটা মূলত স্যাটায়ার মূলক একটা ওদের আন্দোলনের স্লোগান ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে আহ, জনাব অ্যাডভাইজর, জনাব উপদেষ্টা, উনি এই ঘটনার কারণে ট্রলের শিকার হচ্ছেন, তাই তো? অবশ্যই অবশ্যই তিনি শুধু এই ঘটনার জন্য না, তিনি এর আগে 10-15 দিনের মধ্যে ওনাকে যতভাবে নিজেকে নিজে উনি বিতর্কিত করতে পারেন সবভাবে উনি চেষ্টা করেছেন এবং তিনি বিতর্কিত হয়েছেন। আচ্ছা, আচ্ছা। তো আপনি দেখেছেন যে মিস্টার মাহফুজের একটি অডিও কল ফাঁস হয়েছে। সেই অডিও কলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে স্যাররা আছেন কিংবা যারা স্টুডেন্ট আছেন তাদের সবাইকে উনি শায়েস্তা করার হুমকি দিয়েছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি খেয়াল করবেন, যখনই সে বোতলটা খেলো, তারপরেই হচ্ছে সারা দেশের মানুষ এবং সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তার প্রতি সিম্প্যাথি দেখিয়ে পোস্ট করেছে, তারপর বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে। কিন্তু এই জিনিসটা উনি 3-4 ঘন্টাও বলবৎ থাকতে দেননি। তিনি করেছেন কি, এমন এক অডিও, মানে উনি তো ইচ্ছা করে ফাঁস করেন নাই। কিন্তু উনি কিন্তু একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের উপর উনি দায়টা চাপিয়েছিলেন যে বোতলটা পড়ার সাথে সাথেই উনি বলেছিলেন যে আহ, মনে হয় শিবিরের উপর উনি দায়টা এটা এটা চাপিয়েছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা কমপ্লিটলি আমরা এটারে বলতে পারি যে এটা হচ্ছে হাসিনা সিনড্রোম। হাসিনাও এইভাবে শিবির 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 জপতে জপতে তার পতন হয়েছে। কারো পতনের কিন্তু সময় আসলেই পরবর্তীতে কি আসলে এটা প্রমাণ হয়েছে যে শিবিরে হামলাটা করেছিল কিনা? না না, সম্পূর্ণ একটা সাধারণ ছাত্র, তার সাথে শিবিরের কোনো কানেকশন নাই। ডিবি 26 ঘন্টা বসিয়ে রেখে ওই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ ২৬ করেছে। ঘন্টা বসিয়ে রেখেছিল? হ্যাঁ, 26 ঘন্টা মানে মানে তাকে গুমের মতো করে রেখেছিল? গুমের মতো সঠিক আমি বলবো না, কারণ তাকে তুলে নেওয়ার সময় কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ মিস্টার উপদেষ্টা দায়ের করেছিলেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মিস্টার উপদেষ্টা কোনো অভিযোগ দায়ের করেছিলেন যার প্রেক্ষিতে একজন ছাত্রকে কিংবা একজন আসামিকে অ্যারেস্ট করা যায়? শুনেন, আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে আমাদের যেই কারেন্ট ল অনুযায়ী আমাদের যে একজনের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ পুলিশের কাছে আসতে হবে, দেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে। কিন্তু এই পুলিশেরও নিজস্ব ক্ষমতা আছে, ক্ষমতা বলে সে যে কাউকে নিয়ে জিজ্ঞাসাবাদ আপনাকে করতে আমার পারে। চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, জি। বলেন। হ্যাঁ, পুলিশেরও নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে সে জিজ্ঞাসা করতে পারে, বিশেষ করে যখন কিন্তু কিন্তু আপনি আপনি কোন ক্ষমতার কথা বলছেন? যেই ক্ষমতা বলপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া এবং যে কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তো আপনি এইটাকে কিভাবে আপনি বৈধতা না দিচ্ছেন? না, উঠিয়ে নিয়ে যাওয়া না, এটা তো গ্রেফতার করা হয়েছে এবং কিন্তু এটা সবাই জানতো। গ্রেফতারের বিষয়টা তো কোনো মিডিয়াতে আসেনি। আমরা তো মিডিয়াতে দেখিনি এটা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া তো আসলে মেইন স্ট্রিম মিডিয়া না। এইটা যদি কোনো ঘটনা ইনসিডেন্ট ঘটে, অফিসিয়ালি কোনো ইনসিডেন্ট ঘটে, পুলিশ যদি অফিসিয়ালি কাউকে অ্যারেস্ট করে কিংবা কাউকে উঠিয়ে নিয়ে যায়, তাদের যদি সৎ লক্ষ্য থাকে তাহলে কিন্তু এইটা মেইন স্ট্রিম মিডিয়াকে পুলিশ অবশ্যই জানিয়ে যাবে এটা। কিন্তু আমরা তো কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে এই মানে নিউজটা দেখতে পাইনি। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জিনিসটা সম্পর্কে আমি আপনাকে আরেকটু বলি, যে উঠিয়ে নেওয়ার বিষয়টা, যে একজন রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি উপদেষ্টা, ওনার উপর হামলা হওয়ার পর
মামলা করার জন্য বসে থাকা পর্যন্ত সময় কি পুলিশ নিতে পারে কিনা? কিন্তু কিন্তু ধরেন আমাদের দেশে একজন উপদেষ্টার উপর বোতল নিক্ষেপ করা হয়েছে। এইটা এমন না যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা ইউরোপের দেশগুলোতে যদি একটু তাকাই, আপনি দেখবেন যে কিছুদিন আগে ইমানুয়েল ম্যাক্রনের উপর ফ্রান্সে থাপ্পড় মারা দিয়েছে, হয়েছিল, হ্যাঁ। কিংবা আপনার জনগণ বিক্ষুব্ধ হয়ে যদি তার মৌলিক অধিকারের হানি ঘটে, তাহলে কিন্তু জনগণ এটা করতে পারে। এবং এবং বিবেকবান যারা দায়িত্বশীল থাকেন, যারা মন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা কিন্তু কখনোই মানে এইরকম অপরাধমূলক কর্মকাণ্ড নাগরিকের বিরুদ্ধে করতে পারেন না। তো আপনি কি মনে করেন যে যে স্লোগান নিয়ে, যে চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানকে আবার সেই আমরা ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছি? আপনি কি মনে করেন? এটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আমরা উন্নত বিশ্বে সবসময় দেখেছি যে উন্নত বিশ্বের নেতারা অনেক সময় হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু তারা ওইভাবে কোনো ইনিশিয়েটিভ নেননি যার দ্বারা হ্যাঁ। ইয়া হয়েছেন। আবার আজকের আপনাকে আমার চোখের দিকে হ্যাঁ, তাকাতে আবার হবে। আজকের ঘটনাও আপনি দেখতে পারেন। আজকে হচ্ছে কোন একটা আইসক্রিম কোম্পানি, বিখ্যাত আইসক্রিম কোম্পানির একটা মালিক কি করছে যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এ সম্ভবত যে প্রতিবাদ, গাজায় এত শিশু হত্যার যে এই বিষয়টি, ওইটা নিয়ে প্রতিবাদ করার পর ওনাকে পুলিশ ধরে পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছে। তো আচ্ছা। এখানেও কোনো অভিযোগ ছাড়া নিয়ে গিয়েছে। এখানে তো সম্পূর্ণ কমপ্লিটলি জুলুম হয়েছে। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে সেটা নজির কিন্তু আছে। কোনো এটা প্রকার মামলা ছাড়া পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া। আমার কাছে মনে হয় যে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, এভিডেন্স বলে কিংবা তথ্য উপাত্ত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আহ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা জোরপূর্বক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তারাই আসলে এই কাজগুলো বেশি করে থাকে। আপনি দেখবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, যারা আসলে সভ্যতা যেখানে বিকশিত, সেই জায়গাগুলোতে আসলে এইরকম ঘটনা ঘটে না বললেই চলে। এখন তারাও আমাদের কাতারে নেমে আসতেছে। লাস্ট কিছুদিনের ঘটনা আমার কাছে মনে হয় এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি আরেকটি বিষয় আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আহ, আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার তারা দাবি করে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে, কিন্তু তারা সংস্কারের কথা বলছে, তারা নানান রকম স্কিমের কথা বলছে, কিন্তু এ পর্যন্ত একটা সংস্কারও কিন্তু তারা করতে পারেনি, এবং সেটার প্রস্তাবনাও কমপ্লিটলি মানুষের সামনে উপস্থাপন করতে পারেনি। কোনো স্কিমও তারা দিতে পারেনি। আপনার 1 বছর প্রায় চলে আসছে। তো আপনি কি মনে করেন যে মানুষের মাঝে এখনো একটা মতবাদ চলে আসছে, মানুষ এখনো জনমত চলে আসছে যে মানুষ ভাবছে যে এখন আগের সরকারই ভালো ছিল, হাসিনা আমলই ভালো ছিল? আপনি কি মনে না, করেন? না, আমি এখানে মনে করি আপনার সাথে সম্পূর্ণ প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত যে জনগণ কোনো এই সরকার কোনো সংস্কার করতেই পারেনি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই পরিমাণ এই সমর্থন গত 4-5 মাস আগেও ইউনূস সরকারের ছিল, সেটা কিন্তু আজকে বা কালকের কথা যদি ধরেন, এর মাঝে কিন্তু নাই। তো মিস্টার শাহরিয়ার কবির, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি ঘটেছে, হুম। এবং আপনি জানেন যে গতকাল একজন ইনফ্লুয়েন্সার, তাকে মোহাম্মদপুরের হুম। অথবা শ্যামলীতে এমন একটা জায়গাতে তাকে কুপিয়ে, বোতার আমদা দিয়ে কুপিয়ে তাকে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে। এরকম শুধু একটা ঘটনা না, প্রতিদিন অহরহ ঘটনা ঘটছে। উনি হয়তো ইনফ্লুয়েন্সার, এই জন্য ওনারটা আমরা জানি, কিন্তু এরকম সাধারণ বহু নাগরিক আছেন যাদের বিষয়গুলো আমরা জানি না। তো এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই 5ই আগস্টের পর তো আমাদের অনেক অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতদিন সরকার যেটি বলে আসছিল সেটি হচ্ছে যে 5ই আগস্টের পর পুলিশ পালিয়ে গিয়েছে, প্রশাসন কাজ করছে না, আমাদেরকে হেল্প করছে না। তো সেটা আমরা মেনে নিয়েছিও গত 5-6 মাস। কিন্তু আর কতদিন এই সময়? 1 বছরের প্রায় 1 মধ্যে বছর হতে চললো। 1 বছরের মধ্যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নতুন করে ঢেলে রিফর্ম করে নতুন লোকবল নিয়োগ দিয়ে সাজানো গুছানো যেত, সেটি কমপ্লিট ভাবে ফেল করছে আমাদের সরকার। তো যেহেতু এই সরকারের ফেইলিওর গুলো বেশি এবং তারা কোনো রকম সংস্কারের কাজই করছে না, আপনার কি মনে হয় যে দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিলে সেই সরকার এই সরকারের চেয়ে ভালোভাবে দেশটাকে চালাতে পারবে? অবশ্যই আমিও সেটি মনে করি। কারণটা আমি বলি, কারণ হচ্ছে এভাবে যদি নির্বাচন না হতে থাকে, কেউসটা
উপদেষ্টা বাড়তেই বাড়তেই থাকবে এবং রাজনৈতিক দলগুলো সরকারকে সাহায্য করবে না। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি দেখতে পাচ্ছেন যে সরকারে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন, আবার ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টিও আছে। আগামী নির্বাচনে এবং এই ওই 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 উপদেষ্টারা বিভিন্ন দলের বিপক্ষে কথাও বলছেন, বিএনপি, জামাত কিংবা অন্যান্য দলের বিপক্ষে ওই উপদেষ্টারা কথা বলছেন। তো আপনারা কি মনে করেন যে আপনি কি মনে করেন যে আগামী নির্বাচন যদি এই উপদেষ্টাদের আন্ডারে হয় তাহলে এটা কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সেটি আমাদেরও সন্দেহ যে আমরা তো জানি এটা এখন ওপেন সিক্রেট বলতে পারেন যে উপদেষ্টা পদ যাওয়ার এবং পর প্রতিটি অধিদপ্তরে প্রতিটি মন্ত্রণালয়ে এই যে নতুন পার্টি হয়েছে এই পার্টির লোকজন কিন্তু প্রভাব বিস্তার করছে এবং এই উপদেষ্টারাই তাদেরকে প্রভাব বিস্তার করার সুযোগ করে দিচ্ছে। তো আপনি কি মনে করেন যে একটা এদের আন্ডারে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনটা কতটুকু আসলে না, আমি মনে করি না, এমনকি রাজনৈতিক দলগুলো এখন মনে করতেছে না। বিষয়টা হচ্ছে কি, তারা এখনই নির্লজ্জের মতো বিভিন্ন দলকে ব্যাশিং করা শুরু করেছে, ঠিক আচ্ছা, আছে? তারা এবং এটা ওপেন সিক্রেট যে তারা কোন দলে যোগ দিবে, উপদেষ্টা পদ যাওয়ার পর কোন দলে যোগ দিবে। অবশ্যই ছাত্রদের নতুন যে দলটি সেটাই এখন এমতা অবস্থায় আমি মনে করি না যে তারা নিরপেক্ষ নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে করে দিতে পারবে বলে আমি মনে করি না যে তাদের দ্বারা সম্ভব। আচ্ছা, তো আপনি আপনি কি মনে করেন যে এই এই উপদেষ্টা ছাত্র প্রতিনিধি যারা আছেন কিংবা পক্ষপাত তুষ্ট যে উপদেষ্টারা আছেন তাদের পদত্যাগ করা উচিত? আমি তো অবশ্যই মনে করি যে ছাত্রদের অবশ্যই অংশগ্রহণ করাই উচিত হয়নি রাজনৈতিক দলে, আপনি সরকারের। আমি আপনার কাছে স্ট্রেট অ্যান্সার চাচ্ছি যে আপনি কি মনে করেন কিনা যে ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টারা আছেন কিংবা পক্ষপাত তুষ্ট যে উপদেষ্টারা আছেন তাদের আসলে এই উপদেষ্টা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই পদ থেকে পদত্যাগ করে জনগণের কাতারে নেমে আসা উচিত কিনা আপনি কি মনে করেন? অবশ্যই, আমি এটি তো অবশ্যই মনে করি, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে সরকারে যাওয়াই তো তাদের উচিত হয়নি। তারা আচ্ছা। সরকারে একটা প্রেসার গ্রুপ হিসাবে থাকতো, আমাদেরকে দাবি দাওয়াগুলো। না, এখন আপনি যাওয়াই উচিত হয়নি এটা তো অতীতের বিষয়, এখন বাস্তবতার নিরিখে আপনাকে এখন বিশ্লেষণ করা উচিত। নির্বাচনের আগে অবশ্যই তাদেরকে পদত্যাগ করা উচিত, মিনিমাম 6 মাস বা 1 বছর আগে তো করা উচিত। 6 মাস তো আমার মনে হয় যে সময় নাই, ডক্টর ইউনূস যেই সময়টা বেঁধে দিয়েছেন এখনই উপযুক্ত সময় তাদের ধন্যবাদ পদত্যাগ করার। মিস্টার শাহরিয়ার কবির আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকে টক শো। পরবর্তী কোনো টক শোতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।